এই যে এই পাশটাতে দেখুন, এই পাশটাতে ফলন খারাপ নয়, দেখতেই পাচ্ছেন আপনারা, একদম ডগা পর্যন্ত। এখানে একখানা সাদা ফুলের গাছ আছে, বেশ সুন্দর গন্ধ। এই যে পাতাটা, এই যে দেখুন। আর এই যে এলাচ গাছ, আমার সাধের এলাচ গাছ, ফলন আনতে আমি পারিনি, প্রচুর ফুল হয়, পড়ে যাচ্ছে। এর ছায়ার দরকার, কিন্তু সেই ছায়াটা আমার এখানটাতে ছায়ার একটু অভাব, আমিও সময় করে শেড করতে পারিনি। যাই হোক, আর এই যে দেখুন সবজি খেতে, এই যে ভেন্ডি চারার মাঝে মাঝে আমার এগুলো লাগানো ছিল ওই টোপর সাইডে। এগুলো উঠানোর পর আমি একটু মাটিটা কুটফুস করে দেব। এই কাঁঠালটা মারা গেছে প্রচণ্ড গ্রীষ্মের কারণে, এটা একটু অন্য জাত। হ্যাঁ, আশা করছি বর্ষা পড়লে এগুলো ঠিক হয়ে যাবে। এগুলোতে দেখুন আরও পাট, এই যে দেওয়া ছিল পাট, দেখুন এই লাইনটাতে পাট ছিল। যাই হোক, এগুলোকে সব উপড়ে ফেলা হবে। কাঁঠাল গাছের ভিতরে কাঁঠাল, এই যে এই দিকটাতেও আছে। এই যে লাউ গাছ দেখুন কি সুন্দর ডগা মেলেছে। এখানে লেবু গাছের পাতাটা একটু পোকার লাগার কারণে এইভাবে জোড়ো জোড়ো চলে এসছে লেবু গাছটা। একখানা 12 মাসি কাঁঠাল। এই যেগুলো, এই জবাটা দেখলে আপনাদের মন ছুঁয়ে যাবে। এই জবাটা কিন্তু একটা অন্যরকম, মেদিনীপুর থেকে আমি নিয়ে এসেছিলাম। জবাটা কিন্তু খুব সুন্দর। চলুন এবার এই পাশটাতে যাই, কাঁঠাল এই কলার ক্ষেতটা একটু দেখাই। এই যে কলার ক্ষেত, সার দেওয়া হয়েছে, এই যে মাটিগুলো কুপিয়ে। আর অনেক গাছ, অনেক ব্রাঞ্চ কাটা যাবে এখনও। একটা ঝাড়ে এত ব্রাঞ্চ রাখার নয়, একটি গাছ থাকবে, তার জন্য যে কাটা হচ্ছে, ব্রাঞ্চগুলো আমি কেটে দিচ্ছি। আরও ব্রাঞ্চ কেটে ফেলতে হবে কলা চাষ করতে গেলে, তাতে কলা ফলনটা ঠিক হবে। চলুন লিচু গাছটার দিকে যাই। এই যে দেখুন চলে এসেছি এই পাশটাতে। এই পাশটাতেও লিচুর, এই যে উপর পাশটাতেও ফলন কোনো কম নেই। দেখুন এই যে গোটা গাছটা দেখুন, শুধু লিচু আর লিচু। এটা যখনই আর একটু ম্যাচুরেট হবে, ফলটা আরও বড় হবে এবং লাল হলে দেখতে সুন্দর লাগবে। এবং নিচ পর্যন্ত ফলন আছে, উপর দিকটাতেও তাই। ওই দিকটাতে দেখুন, যে এই পাশটাতেও দুটো একটা ফলে বর্ণ চলে আসছে। 5-7 দিনের ভিতরে এগুলো প্রায় রেডি হয়ে যাবে। আরেকটা কথা বলি এই প্রসঙ্গে, যে কাঁঠাল গাছটিতে আমি গ্রাফটিং করেছিলাম একটা বড় কাঁঠাল গাছে, আপনাদেরকে হয়তো আগের ভিডিও আমি দেখিয়েছিলাম সেগুলো কিন্তু বাঁচাতে পারিনি আমি। হয়তো আরও দীর্ঘ সময় রাখতে হতো। মনে পড়বে আপনাদের, এই গাছটাতে আমি গ্রাফটিং করেছিলাম। ওই নদীয়ার চারাগুলো, গোড়া 10 চারা এখানে আমি গ্রাফটিং করেছিলাম এই সরু সরু ডালে, সেগুলো কিন্তু বাঁচানো যায়নি। যাই হোক, আরও চেষ্টা করতে হবে। এই গাছটাতে দেখুন একটা ছোট্ট ডোবা আছে আমাদের, বেশ কয়েক রকমের মাছ আছে ওতে। আর এই ডোবার পাশটাতে আমার ছোট্ট ড্রাগনের প্রচেষ্টা, বেশ কয়েকটা গাছ লাগানো আছে, দুটো ফুল এসেছিলো, প্রচুর এই তাপের কারণে সেগুলো নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, দেখুন এদিকে ধানের ক্ষেত, ধান কাটা হয়ে গেছে। এইখানটাতে আর একটা ভাগাড়ি ডোবা আমাদের। এই যে দেখুন সেই তাল গাছ, একটাতে তাল ধরে আর একটা কিন্তু তাল ধরে না, এটা স্ত্রী একটা পুরুষ গাছ। এই যে এই পাশ থেকে এবারে দেখাই, তাল গাছের পাশ থেকে লিচু ক্ষেত।
চলুন এই যে যাওয়া যাক। এই যে দেখুন চলে এসেছি। এখান থেকে দেখুন একবার ফলনটা কেমন লাগছে কমেন্ট করবেন। চারা চাইলে অবশ্যই জানাবেন, আমি এই গাছের চারা বানাবো। এই বর্ষাতেই চারা রেডি হবে। দুর্দান্ত ফলটা খেতেও যেমন সুস্বাদু, তেমনি রং হয়, তেমনি শ্বাস সবই কিন্তু কোনো অংশে কম নয়। এই দেখুন চলে এসছি, রং চলে আসছে একটু একটু করে, হালকা লালচে বর্ণ আসছে। এই যে রং আসছে, একটু একটু লাল বর্ণ ধারণ করছে। এদিকে দেখুন খসলা চাষ বা অনেকে তিল বলে এটা। ওই পাশে দেখুন পটল চাষ হচ্ছে অন্যের। সবজির ক্ষেত বরাবর এই দিকটাতে আছে, সামনে বাগান। বাঁকুড়া জেলা বুঝতেই পারছেন মালভূমি এলাকা, সমতল মাঠ নয় এখানে, বন্ধুর ভূ প্রকৃতি। ইঁদুরের উৎপাত প্রচুর এখানে, ইঁদুরের বাসস্থানের একটা আদর্শ জায়গা এগুলোতে। এই মোটা মোটা আলের ভিতরে ইঁদুর মানে প্রজন্মের পর প্রজন্ম ধরে থাকছে। কলার ক্ষেতে যে অধিক ঘনত্বের কারণে ফলনটা কম, কাঁদিগুলো ছোটো ছোটো, এগুলো কাঁচকলা, এগুলো পাকা কলা নয়, ছোট ছোট কাঁদি। ফুলগুলোই কেটে ফেলতে হবে। চলুন এবারে নিয়ে যাই আমার ওই বাগানের একটা পাশে যে সৌদি খেজুরের চারাগুলো লাগিয়েছি সেইখানটাতে যাই। একদম সৌদি খেজুর আছে আপনার একদম সেই পাশে, সেই পাশ বরাবর 5টা। এটা আমার বাগানের দক্ষিণ পাশ, সেই দক্ষিণ পাশে 5টি খেজুরের চারা আমি লাগিয়েছি। অনেক বেশি পরিমাণ এদের এগুলো খরচ হলো আনতে, চারাগুলোর দাম অনেক। তো দেখাই আপনাদের চারাগুলোর নাম আমি বলে দেবো। এখন এগুলো বাঁচাতে পারলে মনে হবে যে আমার পরিশ্রমটা সার্থক হয়েছে। এই যে দেখুন, এই একটা জাত, এই একটা খেজুর প্রায় বুঝতে পারছেন 3.5 ফুট 4 ফুটের মতো লম্বা আছে, হাইট আছে গাছটা। আর এই যে তার যে খোলটাতে এসেছিল, এই যে এটা আজোয়া জাত। দেখুন লেখা আছে এটা অতুল লিমিটেডের। দেখুন আজোয়া, অতুল, এর নামও লেখা আছে। যাই হোক, এর নামগুলো আমি আলাদাভাবে এগুলোকে সংগ্রহ করেছি, নামগুলো লিখে রাখতে হবে গাছের গায়ে, দীর্ঘদিন পর মনে থাকবে না। এই একখানা গাছ। দেখুন মাঠে সাপ কিন্তু মানুষের বন্ধুই বলা যেতে পারে, ভয় পাওয়ার কিছু নেই। অনেক পোকামাকড় খেয়ে মানুষের উপকার করে। যাই হোক, সাবধান থাকতে হবে। এই একটা গাছ, এই একটা খেজুর। এর পাতাটা একটু শুকনো শুকনো লাগছে, কি হয় জানি না। প্রচুর দাবদাহ গেল, তারপরে রোপণ করার সময় কিছু রাসায়নিক সার আমি প্রয়োগ করলাম, সম্ভব হয়তো না করলেও হতো। এটা হচ্ছে মেডজুল। এটাও একটি ভালো জাতের খেজুর, কিন্তু এই মেডজুল এবং আজোয়া আমাদের পশ্চিমবঙ্গের জন্য যথেষ্ট নয় বলেই দাবি অতুল লিমিটেড নার্সারির। ওখানে যে ম্যানেজার, তিনি বলতে চাইছেন যে পশ্চিমবঙ্গের জন্য বারহি, খালাস, খনিজি এই জাতগুলো যথেষ্ট, মানে এগুলো কাঁচাতে হারভেস্ট করা হয়। আর মেডজুল এবং আজোয়া এগুলো সবচেয়ে ভালো জাতের খেজুর, কিন্তু এগুলো পাকাতে লাগে। আর সেই সময় আমাদের পশ্চিমবঙ্গে বর্ষা চলে আসে। এই একখানা গাছ, এইখানে পরপর 4খানা আছে এই লাইনটাতে। এটা আপনার, এটার নাম হচ্ছে বলে দিচ্ছি, এটা খালাস, এটা খনিজি, এটা হচ্ছে খনিজি। এটা খনিজি। এই গাছটা আশা করছি ঠিকই আছে, সুস্থ সবলে রয়েছে। পাতাগুলো টিস্যু কালচারের চারা, এটি বীজের চারা নয়। নার্সারিতে অর্ডার করার পরে ট্রেনে করে হাওড়া আসে, হাওড়া থেকে আমাদের আনতে যেতে হয়। এটি হচ্ছে বারহি, যেটির ফলন কিন্তু অনেক। একটা গাছে 2 থেকে 3 কুইন্টাল পর্যন্ত ফলন হয়।
এরকমই তাদের দাবি। কেমন গাছটার পাতাগুলো কিন্তু আলাদা, এটা একটু লম্বা লম্বা পাতা ছাড়া ছাড়া, খনিজিটা যেমন ঘন পাতা কিন্তু বাড়িটা একটু আলাদা, পাতাটা লম্বা এবং ফাঁকা ফাঁকা বাড়ি। এবং এই পাশে আরেকখানা আছে, এটা হচ্ছে খালাস। খালাস গাছটা সবচেয়ে ছোট, পাতাগুলো ছোট ছোট, এটা হচ্ছে খালাস। এই যে খালাস, এই গাছটা ঠিকই আছে, এটা আশা করছি ঠিকই আছে, অসুবিধা হবে না। কীরকম থাকে, কী রেজাল্ট পাই আমি, সমস্ত কিছুই থাকবে পরবর্তী পর্যায়ে, আপনারা সঙ্গে থাকবেন। অনেক দিন আমি ভিডিও বানাতে পারিনি, বিভিন্ন ধরনের কাজ আমার করতে হয়, বাড়ির ফার্ম আছে, ফার্মের দিকে আমার টাইম চলে যায়, অন্যান্য বাড়ির আরও টুকটাক কাজ থাকে, এইসব কারণে আমি ঠিকমতো সময় দিয়ে উঠতে পারিনি। চেষ্টা করব আমার সমস্ত আপডেট আপনাদেরকে জানাবার। আমার যদি কোনো ত্রুটি থাকে সেগুলো আপনারা জানাবেন, যাতে আমি সংশোধন করে নিতে পারি। আর সবার জন্য শুভ কামনা রয়েছে। আজ 8ই মে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আরেকবার শ্রদ্ধা বিনম্র প্রণাম জানিয়ে ভিডিওটা শেষ করব। তার আগে আরেকটু আপনাদেরকে ধৈর্য ধরে থাকতে বলবো, কারণ আমার দুজন মানুষের আসার কথা, যারা কিন্তু এই লিচু স্বাদ গ্রহণ করেছেন, তাদের মুখ থেকে শোনাবো আপনাদের এই লিচু কেমন লাগে। তারা কিন্তু চলে এসছে মাঠে, একটু সময় লাগবে, তারা পৌঁছে যাবে, ততক্ষণ অবধি আপনাদের আটকে রাখবো। আর দু একটা গাছ দেখাই, একখানা নিয়ে এসেছি আপনার এটা আমড়া গাছ, ওই যে মিষ্টি আমড়া বলে, দেখুন তার ছোট ফুল চলে এসছে, এই যে ফুল আমড়া গাছ। আর এই পাশটাতে একটা এনেছি ওই পেয়ারা আছে, এটা বারুইপুরি পেয়ারা, ফুল এসেছিল কিন্তু প্রচণ্ড গরমের কারণে সেগুলো ঝরে গেছে। এই যে আবার গাছটা ঝাঁকড়া হয়ে উঠছে, এই ডগাগুলো আমি কেটে দিই, একটু কেটে দিলে গাছটা ঝাঁকড়া হবে এবং ফুল আসার প্রবণতা বাড়বে। ডগাগুলো আমি কেটে দিচ্ছি, খুব বড় হাইটের আমার প্রয়োজন নেই, এখান থেকে বেশ কিছু পাতা ডগা কেটে দিলাম। গ্রীষ্মের এত প্রখর তাপও কিন্তু দেখুন কি সুন্দর করলা ফুলে গেছে, এটা কিন্তু ওই গাছের গোড়ার সাইডে লাগানো, দেখুন ছোট ছোট করলা চলে এসছে, এত তাপ তা সত্ত্বেও। বাঁকুড়ার মাটিতে এমনি ফল ফসল চাষের তুলনায় গাছগাছালি কিন্তু বেশ ভালো রকম হয়। আম বলুন, কাঁঠাল বলুন, জাম, দেখছেন তো তাল গাছ, এগুলো একটাও লাগানো নয় সম্ভবত, এগুলো এমনিতে হওয়া, বা হয়তো আলে আলে আটি পুঁতে দেওয়া দাদুদের আমলের গাছ। আর ওই দূরে দূরে দেখুন আকাশমণি জঙ্গল, এগুলো বীজ পড়ে হয়ে গেছে। এই দিকটাতে একটা খাল চলে গেছে, খালের স্রোত, সেই খাল বরাবর দেখুন কত গাছ। হ্যাঁ, ওই দেখুন সেই বড় গাছ আকাশমণি দেখতে পাচ্ছেন, ওইটাও একখানা আমাদের গাছ, এগুলো কিন্তু সব বীজ পড়ে হওয়া। ওখানে জাম, খুদি জাম, বড় জামের গাছ আছে, সবই কিন্তু বীজ থেকে হয়ে যাওয়া। দেখুন পাখিরা উড়ে চলে যাচ্ছে, কত রকমের পাখালির ডাক আমি শুনতে পাচ্ছি এখানে। ঠিক, এই যে দর্শক বন্ধু, আমাদের নতুন অতিথি আমাদের দ্বার প্রান্তে এসে পৌঁছেছে। আজ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে তাদেরকে স্বাগত। এই এই এদিকে রাস্তা। দর্শক বন্ধু, আমার নতুন অতিথিদের স্বাগত। নমস্কার। হ্যাঁ, আর প্রভাতে সকলকে স্বাগত জানাই। হ্যাঁ, দাদার পরিচয় একটু নেই। আমি একজন স্বাস্থ্যকর্মী, হ্যাঁ, এবং পাশাপাশি গ্রামীণ চিকিৎসা করে থাকি মানুষের সেবার্থেই। নাম? আমার নাম সুমন্ত রাউত। আর বৌদি? বৌদি আমি ওনার ওয়াইফ, হ্যাঁ, শিউলি রাউত। শিউলি রাউত। আর আমাদের পাশের গ্রামে ওনাদের বাড়ি, ওনারা কিন্তু আমার এই গাছের ফল টেস্ট করেছেন, আর ওনাদের মুখ থেকেই এই শুনবো এই ফলের স্বাদ কেমন এবং কীরকম লাগে। এই যে গাছ, এই গাছের বয়স কত হয়েছে আমাকে একটু বলুন। বয়স হয়ে গেছে মোটামুটি 2000 যদি 10-এ ধরি, আজকাল 24, প্রায় 14 বছর। আচ্ছা, এর ফল খেয়েছি, খুব সুস্বাদু,
কিন্তু ঘটনা হচ্ছে আমার খুব ইন্টারেস্ট লেগেছে যে এই ধরনের একটি গাছ আমি আমার হুম গার্ডেনে লাগাতে চাই। অবশ্যই আমি চারা করবো এই বর্ষাতে এবং যথেষ্ট পরিমাণে চারা করব। অনেক মানুষের ডিমান্ড আছে এতে, এই গাছটা দেখে এর ফলন দেখে অনেকের চাহিদা আছে, অনেকে লাগিয়েছে। এর এর আকার তো আরো একটু বড় হবে, তাই তো? অবশ্যই অবশ্যই, এ তো এখন ম্যাচুরেট হয় নাই। এই যে পুরো 2 মাস তীব্র দাবদাহের পর আজ 2 দিন হলো বর্ষার বৃষ্টি পেয়েছে। হ্যাঁ। অবশ্যই তার আগে আমি মাঝে 2বার সেচ দিয়ে দিয়েছি, যে কারণে ফলটা এখনো ঠিকঠাক ভাবে এই বাড়তে বৃষ্টির পেয়েছে। জল পেয়ে মনে হলো গাছটা তার প্রাণ ফিরে পেয়েছে। একদম একদম আর আপনার এই গার্ডেনে তো অনেক রকম গাছ দেখতে পাচ্ছি। একদম অনেক রকম গাছ। তার মধ্যে এই যে কাঁঠালগুলো আপনি লাগিয়েছেন, এই কাঁঠালগুলো মানে কি প্রজাতির কাঁঠাল? কাঁঠালগুলো এগুলো পিঙ্ক কাঁঠাল বলে সবাই এর নাম বলছে, কিন্তু এটি একটি 12 মাসি জাত। মানে 12 মাসি 12 মাসি কতবার ফল আসবে? বছরে প্রায় যখন গাছটা ম্যাচুরেট হবে প্রায় সারা বছর। আমি যেটা দেখে এসেছি সারা বছরই ফল থাকে? নদিয়াতে, হ্যাঁ। এর মোটামুটি আষাঢ় মাসের পর থেকে ওরা বলছে যে ফল আসছে। আষাঢ় মাসের পর থেকে একদম শ্রাবণ ভাদ্র আশ্বিন মাস থেকে ফল হারভেস্ট হচ্ছে একদম এই সিজন পর্যন্ত। আচ্ছা আচ্ছা। তো আপনি কতগুলো লাগিয়েছেন গাছ? গোটা 40 গাছ আছে। আচ্ছা, আপনাকে দেখে আমার একটা বিশেষ প্রশ্ন করতে ইচ্ছে করছে। হুম আপনি যে এত উচ্চ শিক্ষা লাভ করেছেন, হুম তারপরেও আপনি এই যে গার্ডেনিং এর প্রতি আপনার ঝোঁক, বা এই যে আপনি এত সুন্দর সুন্দর ফলের গাছ বা বাগান করছেন, এই আচ্ছা আচ্ছা, অ্যাম্বিশনটা আপনার কোথা বেশ থেকে হলো? সুন্দর প্রশ্ন। আসলে গাছের চেয়ে শ্রেষ্ঠ বন্ধু কিছু হতে পারে না। আর আমরা যতই অর্থ বা সম্পদ ইনকাম করি না কেন, আমাদেরকে জীবন ধারণের জন্য গাছের উপর, গাছ এবং ফল ফসলের উপর নির্ভর করতেই হয়। আর সবচেয়ে আমাদের ভারতবর্ষের সবচেয়ে অবহেলিত দিক এটা। এখানে কৃষক শ্রমিক যদিও আমাদের এই সবাই, যে কৃষি নির্ভর হ্যাঁ দেশ, কৃষি নির্ভর দেশ, কিন্তু কিন্তু কৃষককে বেশিরভাগ সময় দেখা যায় যে একটু শিক্ষা লাভ বা হুম। উচ্চ শিক্ষা লাভের পর ছেলেমেয়েরা আমাদের এই মানে চাষাবাদের দিকে তেমন একটা ঝোঁক দেয় না। হ্যাঁ সবারই সব মাবারই ইচ্ছা থাকে আমার ছেলে মেয়েদেরকে চাষ বাদ দিয়ে একটা অন্য কোনো চাকরি, ভালো কোনো সংস্থানে কাজ করার। কিন্তু সেই কারণে আমাদের চাষ, আমাদের এই জায়গাটা বেশি পরিমাণ অবহেলিত হচ্ছে। এবং আমাদের এই চাষ দেখুন স্যার, আমি আপনাকে স্যারই বলছি, কারণ আপনি আমার যতটুকু দেখেছি আপনি আমাদের নার্সারি টিচার ছিলেন এবং এখনো টিউশন আপনি করে থাকেন। তো বলতে চাইছি, কৃষি নির্ভর দেশ, কৃষি আমাদের মূল ভিত এই সমাজের। হ্যাঁ আমাদের দেশ তো আর শিল্প নির্ভর নয় না বা শিল্প সমৃদ্ধ দেশ নয়, কিন্তু কৃষিটাকে উপেক্ষা করে তো বিশেষ কিছু করা যায় না, সেটা আমরা জানি। কিন্তু হ্যাঁ। তবু একটা ট্রেন্ড, বর্তমান যে ট্রেন্ড চলছে তাতে চাষ করব না, গরম রোদ বৃষ্টি ঝড় এত কিছু গায়ে মেখে নেওয়া যাবে না, সম্ভব নয়। তো সেক্ষেত্রে আপনি কেন এটাকে বেছে নিলেন? আমি এটাই বেছে নিয়েছি প্রশ্নটা। এটাই কারণ আমার মূল উদ্দেশ্য, যদি শিক্ষিত সমাজ যদি এই সেক্টরে না আসে তাহলে এই কৃষি সেক্টরের উন্নতি হওয়া সম্ভব নয়। অবশ্যই অবশ্যই। আর আমরা কৃষিকে বাদ দিয়ে, ফল ফসল বাদ দিয়ে আমরা টিকে থাকতে পারবো না। আচ্ছা, তার মাঝখানে একটুকু ব্রেক। এটা হ্যাঁ, আপনি কি গাছ লাগিয়েছেন? এটা একটা 12 মাসি জাতের আম, সম্ভবত থাই ভ্যারাইটির আম। নামটা এই কাটিমন, থাই বলতে থাইল্যান্ড? থাইল্যান্ড ভ্যারাইটি, হ্যাঁ আচ্ছা, থাই ভ্যারাইটির আম। এই যে মুকুল চলে এসছে। আর এটা 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 এমনি কুলের একটা গ্রাফটিং ছিল, সেটা মারা গেছে। আমি এই ডালগুলো ব্রাঞ্চ থেকে আবার গ্রাফটিং করব। আচ্ছা। আর এই যে আমি পরিচয় করে আমার সৌদি খেজুর, যেগুলো রাজস্থানের সৌদি খেজুর, এটা নার্সারি দেখার আমার থেকে খুব নিয়ে interest আসা। ছিল। সেই জন্য আমরা এত দূর থেকে আপনার এই গার্ডেনে আসা। সৌদি খেজুর বলতে আপনার যে বাজারে যে বাজারে যে খেজুরটা পাই সেই খেজুর। বাজারে তো একরকম খেজুর নয়, অনেক রকমের খেজুর। তার মধ্যে 5টি জাত আমি নিয়ে এসেছি। একদম সেই মাথাতে আছে আমার খালাস, যেটা আমাদের পশ্চিমবঙ্গের জন্য আমাদের 3টি জাত অ্যাভেলেবেল। খালাস, বারহি এবং খনিজি। এগুলো বর্ষার আগে হারভেস্ট করা হয় এবং কাঁচাতে হারভেস্ট করা হয়। এটা খালাস। আর এটা খালাস, এটা হচ্ছে বারহি। আচ্ছা। এগুলো নামগুলো আমি এগুলোকে লিখে রাখবো। বোর্ডে লিখে দিলেও একদম আমার এগুলো করা আছে। আমার ওটা আমি খবর পাচ্ছি যে অনেকেই আপনার এই বাগান দেখতে এখানে ভিড় করে। হ্যাঁ। আমরা আর্লি মর্নিং এসেছি, সকালে রোদ নেই, একটু ঠান্ডা আবহাওয়া। এটা হচ্ছে খনিজি। আচ্ছা এটার বর্ণ লাল হবে। আচ্ছা। আর এই বারহি হবে হলুদ বর্ণের। আচ্ছা। আর আজোয়া এবং মেরজুল, এটা হচ্ছে মেরজুল আর ওইটা আজোয়া। এটা মেরজুল। এর বৈশিষ্ট্য কি? এর বৈশিষ্ট্য, এ গাছে পাকে সম্পূর্ণ লাল হয় এবং বর্ষার পর ফলটাতে পচন ধরার সম্ভাবনা থাকার কারণে আমাদের পশ্চিমবাংলায় নিষেধ, মানে রাজস্থানের অতুল লিমিটেড নার্সারি থেকে আনা হয়েছে। হ্যাঁ ওরা শখ করে লাগিয়েছেন? একদম এগুলো সব করে আনায় দুটো। আর এগুলো শখ এবং পরীক্ষামূলকভাবে আচ্ছা এদের থেকে ব্রাঞ্চ হবে। তো আচ্ছা, একটা গাছ থেকে 8-10টা করে ব্রাঞ্চ হবে, সেই ব্রাঞ্চ থেকে চারা করা যাবে। ফলন যদি ঠিকঠাক হয় তখন অন্য। তাহলে আমার একটা রিকোয়েস্ট থাকলো, আপনি আমাকে 2-1টা চারা দেবেন? একদম একদম। ঠিক আছে। এটা হচ্ছে আজোয়া। কিন্তু শুধু চারা রিকোয়েস্ট থাকলো না, ফল হওয়ার পর কিন্তু একদম 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 অবশ্যই ফলের স্বাদ তো দর্শক বন্ধুদেরকে করাইতে হবে, তাছাড়া বুঝবে কি করে হ্যাঁ যে এই ফল কেমন আমাদের এলাকার।
এটা হচ্ছে আজোয়া, সবচেয়ে ভালো খেজুর। এই যে তার নামটাও আমি দেখাচ্ছি, এই যে লেখা আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজোয়া। AJWA8। হ্যাঁ আজোয়া। আর ওই খেজুর গাছ ওইটা বীজের চারা, কোনটা বীজ? ওটা আমার নিজের বাড়িতে তৈরি করা। এই যে খেজুর, এটা বীজ থেকে তৈরি করা। বেশ কিছু চারা এটা আমি আমাদের তৈরি করেছি। দেশি খেজুর নাকি? না না দেশি নয়, ওই দোকানের খেজুরই। দোকানে খেজুরি? বীজ কোথায় পেলেন স্যার? বীজ ওই দোকান থেকে হারভেস্ট করে, দোকান থেকে কিনে বীজগুলোকে সংগ্রহ করে আচ্ছা, প্রসেসিং করে ওই তৈরি করে। বীজ থেকে ওই চারা বীজ হয়েছে? থেকে চারা। বাহ, বেশ ভালো বেশ তো। মানে আপনার এই যে একটা এটা জাম শখ গাছ তো। গাছের এটা প্রতি জাম ভালো গাছ, এটা বাসা এমনি শুধু নয়, হয়েছে। ভালো লাগা শুধু নয়, এটা এটা দেশি জাম নাকি? হুম। দেশি জাম সম্ভব। হ্যাঁ দেশি জাম, হুম। এটা দেশি জাম এবং এটা খুদি জাম। এটা আচ্ছা আচ্ছা, ওই পাতাটা সরু সরু। তাহলে তো আপনার বাগানে এটা শুধু আমার নিজের জন্যই করা না, আর এটা এই যে- আমার এই যে পেয়ারা গাছ লাগিয়েছেন, পেয়ারা। এই এগুলো কি পেয়ারাগুলো, সব বাইরের এই পেয়ারাগুলো কৃষি দপ্তর থেকে নেওয়া। আচ্ছা। সম্ভবত এই জাতটা আশা করছি ভালো হবে না, কারণ ছোট হবে হ্যাঁ, এবং এটাও বীজ আমি হবে। শুনেছি যে এই বিষয়টা আপনি ভালো তুলেছেন, যে কৃষি দপ্তরের সঙ্গে আপনার যে কন্টিনিউয়াস একটা গুড রিলেশনশিপ, সেই কারণে আপনি বিভিন্ন সময় বিভিন্ন আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় আপনি ডাক পান বা ভ্রমণে যান। হ্যাঁ হ্যাঁ সেই অবশ্যই বিষয়টা একটু যদি বলেন এবং আমাকে যদি এই ব্যাপারটার সঙ্গে একটু যুক্ত করতে পারেন, তাহলে আমিও কৃতজ্ঞ হব আর কি। অবশ্যই অবশ্যই। ওনারা তো চাইছেন যে শিক্ষিত সমাজ, শিক্ষিত যুবক সম্প্রদায় আমাদের এই কৃষি দপ্তরে আসুক এবং যোগাযোগ করুক, অন্যান্য সাধারণ মানুষদেরকে উৎসাহিত করুক। ওনাদের তো এটা ইচ্ছা। যেমন আমরা ভ্রমণ করেছিলাম গত বছর নিমপিট, দক্ষিণ চব্বিশ পরগনা নিমপিট। সেখান থেকে কৃষি বিষয়ে অনেক কিছু আমি জানতে পারি। যেমন একটা সংক্ষিপ্তভাবে বলি, যে স্প্রে করার বিষয়টা। ওনারা যে ওখানে বিজ্ঞানীরা আমাদের ক্লাস নিলেন, ওনারা বললেন যে স্প্রে করতে গেলে সবসময় করে বিকালের দিকে, তারপর বিকালের দিকে। আর স্প্রেটা করতে হবে সূর্যের তাপমাত্রা যখন কমে যাবে সেই সময় স্প্রে। তাই আপনি এই যে মেশিন নিয়ে এসেছেন না একটু আড়ে আড়ে নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা এই মেশিনটা আমাকে কৃষি দপ্তর থেকে দেওয়া, আচ্ছা আচ্ছা, হর্টিকালচার অফিস থেকে এটা আমাকে হ্যাঁ হ্যাঁ দেওয়া। সঞ্জয় বাবু, সঞ্জয় সেনগুপ্ত স্যার আমাকে এটা ওনার অফিস থেকে আমাকে এটা আপনাকে এটা গিফট হিসেবে দেওয়া হয়েছে? আচ্ছা, বলতে গিফট নয় ঠিক, কারণ অফিসে অনেক সময় সব আসে তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরঞ্জাম, তাহলে উনি সেই সময় এটা থাকার কারণে আমাকে এটা দিয়েছেন আচ্ছা আচ্ছা, হর্টিকালচার দপ্তর থেকে। হ্যাঁ হ্যাঁ, খুবই ভালো লাগার বিষয় একটি। তো আজকে আপনি কোন গাছে স্প্রে করবেন বা কি প্রয়োজনে স্প্রে? করেছি আজকে, স্প্রে করেছি আমার এই লিচুতে। লিচুতে করেছেন? আচ্ছা, এটাতে আমি দিয়েছি নিম তেল। আচ্ছা, কারণ লিচু হারভেস্টের সময় চলে এসছে। হ্যাঁ 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 তার সঙ্গে ফাঙ্গিসাইড আমি দিতে বাধ্য হলাম, ওটা তো অর্গানিক হলো না, হ্যাঁ, কিন্তু উপায় নেই। ফাঙ্গিসাইড না দেওয়ার কারণে হয়তো ফলে অনেক সময় কালো স্পট চলে আসবে। ফলে কালো স্পট চলে আসে না? এইগুলো কালো স্পট নয়। ফাঙ্গিসাইডের বিকল্প আমি চেষ্টা করছি যাতে সম্পূর্ণ ফসলটা অর্গানিকভাবে করা যায়। আচ্ছা, অর্গানিকভাবে বলতে আপনাকে তো তাহলে গোবর সার লাগবে অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, ওগুলো গোবর সার, ভার্মি কম্পোস্ট। এই আমাদের গ্রামীণ স্তরে গোবর সারটা মোটামুটি পাওয়া যায়। গোবর সারকে তো আমি ভার্মি কম্পোস্টে কনভার্ট করছি। আচ্ছা, আর হ্যাঁ, তো আপনার এই বিষয়ে একটা ভিডিও দেখেছি যে ভার্মি কম্পোস্ট আপনি যেখানে মানে ওই কেঁচো টাইপের কিছু যেন ওই, তাই তো এইরকম ব্যাপারটা কেঁচো দিয়ে ওই গোবর সারটাকে ফার্টিলাইজ করা হচ্ছে, তাই তো? এবং আচ্ছা 10 কিলো গোবর সারের যা কাজ, হুম, 1 কিলো ভার্মি কম্পোস্টের তাই কাজ। আচ্ছা আচ্ছা আর এগুলো আমার নতুন অতিথিদের আজ গিফট করা হবে। আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। একদম মুক্ত। হ্যাঁ 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 হ্যাঁ, এটা খুবই ব্যাপার। এটাতে কিন্তু কোনো কীটনাশক বা কীটনাশক প্রয়োগ করা হয়নি। আমি জানি যে আপনি কীটনাশকের উপর তেমন একটা ডিপেন্ড করেন না, মানে ওই জিনিসটা পছন্দের মধ্যেই রাখেন না আপনার প্ল্যানিংয়ের মধ্যে। আর যেহেতু লিচি এখনো হ্যাঁ, হ্যাঁ। সময় হয়নি, হ্যাঁ, হ্যাঁ। গিফট করা যেত। আপনি ভেন্ডি চাষ করেছেন, সবজি হিসেবে রেখেছেন বরবটি। মানে ব্যাপার হচ্ছে এখানে অনেক কিছু সমারোহ বলা যেতে পারে এই গার্ডেনে। তার পাশাপাশি আপনি ফুলেরও দু একটা গাছ লাগিয়ে রেখেছেন, এই জবা ফুল দেখতে পাচ্ছি। খুবই ভালো ব্যাপার। এই কুমড়ো, আশ্চর্য ব্যাপার, আপনি এত কিছু মাথার মধ্যে রেখে এভাবে করছেন। সত্যি আপনি শিক্ষার সদ্ব্যবহার করে চলেছেন, এটা খুব গর্বের বিষয়। এই যে এখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে মোটামুটি। বন্ধুরা, আমি আমার এখান থেকে একটা আপনাদের প্রতি আপনাদের সকলের কাছে একটাই আমার আবেদন, আপনারা আপনাদের যদি কোনো ফাঁকা জায়গা থেকে থাকে তাহলে অবশ্যই এই কৃষির উপর ভিত্তি করে আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন রকম ফলের গাছ, সবজি, গার্ডেন ইত্যাদি বানাতে পারেন।